মা তুমি এখানে? যাক ভালোই হলো তোমার সঙ্গে দেখা হলো। আমিও সকাল থেকে তোমাকে খোঁজাখুঁজি করছি। কেন বাবা, কিছু বলবি? হ্যাঁ, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। বল। লাবণ্য খুব অসুস্থ, তাছাড়া তোমার তো ডায়াবেটিস বেড়ে গেছে। তো আমি ভাবছিলাম যে লাবণ্য যেহেতু অসুস্থ, তোমার যেহেতু ডায়াবেটিস বেড়ে গেছে, তো লাবণ্য তো তোমার দেখাশোনা করে, কিন্তু এমন অবস্থায় ও তো তোমাকে দেখাশোনা করতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে বড় ভাইয়ের বাসায় কিছুদিনের জন্য রেখে আসবো। তাহলে তো ভালোই হয়। নাতিটাকে কতদিন দেখি না, ওকে কাছে পাই না, আর এই সুযোগে ওদের সাথে একটু ভালো সময় কাটানো যাবে। আসলে ছোট বৌমার এই সময়ে আমারই উচিত ছিল ওর সেবা যত্ন করা, কিন্তু তুই তো বাবা জানিস আমার হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, তারপর ডায়াবেটিসটা সবসময় বেড়েই থাকে। আমি তো আর এসব নিয়ে ওকে সেবা যত্ন করতে পারবো না। ওটা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। দেখি আজকে আমার শাশুড়িকে ফোন দেবো, আমার তো আবার অফিস সামলাতে হয়। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বিকালে ব্যাগটা রেডি করে গুছিয়ে থেকো। হ্যাঁ, আমি বিকালে অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাবো ভাইয়ের বাসায়। ঠিক আছে বাবা। আচ্ছা অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যা বাবা। আচ্ছা দেখ। বাবা তুমি লেখো, দেশের স্বার্থ সবার আগে। বুঝতে পেরেছো? ঠিকভাবে লেখো। তারপরে কি ব্যাপার সাথী? তুমি দেখতে পাচ্ছ যে আমি বাচ্চাটাকে পড়াচ্ছি, তুমি ফোন টিপছো কেন? সারাদিন অফিস থেকে এসে কোথায় একটু আরাম করব সেটা না এখন ওকে পড়াতে হচ্ছে। আর তুমি তুমি সারাদিন ফোন টেপো। তুমি যদি ওকে একটু পড়াতে তাহলে তো আমি একটু রেস্ট করতে পারতাম নাকি? তুমি যদি সারাদিন এই ফোন টোন টেপো তাহলে তোমার বাচ্চা তোমার থেকে কি শিখবে বলো? এই এত চিৎকার করো না তো। তুমি কি করতেছো? হ্যাঁ, সামান্য ছেলেকে পড়াচ্ছো আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি মহাভারত অশুদ্ধ করে ফেলছো। তা নয় তো কি করব? তুমি তো সারাদিন পড়ে থাকো টিকটক আর রিলস নিয়ে। তুমি কোথায় বাচ্চাটাকে একটু পড়াবে সেটা না করে তুমি টিকটক নিয়ে ব্যস্ত থাকো। বাবা মা বলেছিল তোমার পছন্দে তুমি বিয়ে করো, কিন্তু মেয়ে যেন গুণী হয়। এই তোমার গুণের নমুনা, সারাদিন টিকটক করা। এখন তোমাকে ভালোই লাগবো না, কারণ আমি এখন পুরনো হয়ে গেছি, তাই না? এই কে যেন এসেছে দেখো তো, যাও দরজাটা খুলে দাও। আমি তো রাফিকে পড়াচ্ছি, যাও। না সেটাও পারবা না। হয়েছে হয়েছে, আমি যাচ্ছি, আর কথা শোনাতে হবে না। শুধু কথায় কথায় আমাকে কথা শোনাচ্ছে। ও মা, তোমরা এইখানে? তাও আবার এই সময়? আমরা আসছি, তুমি খুশি হও নাই? ভাবি তুমি এভাবে কেন কথা বলছো? মা এসে তার ছেলের বাড়িতে তার নাতনির সাথে দেখা করতে, তুমি এরকম কেন করছো? আমি বুঝলাম না, তোমরা সবাই মিলে আমাকে পেয়েছোটা কি? হ্যাঁ, আমি সামান্য একটা প্রশ্ন করলাম আর তোমরা আমাকে যাতা কথা শোনাচ্ছ। কি ব্যাপার? ওখানে গিয়ে কার সাথে তর্কাতর্কি করতেছে? আমি বরিশালের মেয়ে, গ্রামের মেয়ে, অশিক্ষিত মেয়ে বলে তোমরা সবাই মিলে আমার সাথে এমন আচরণ করবে? ওর তো আবার ব্যবহার ভালো না, কার সাথে কি করে বসে আল্লাহই জানে। দেখি তো কি ব্যাপার সাথী, কার সাথে তর্কাতর্কি করছো? আরে মা, দীপ, তোমরা কখন আসলা? তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে আমি তো কল্পনাই করতে পারছি না। আচ্ছা আমাকে ফোন দিয়ে আসতা, তোমার বৌমা ভালো মন্দ কিছু রান্না করতো। ভাইয়া আসলে হঠাৎ করে লাবণ্য অসুস্থ হয়ে পড়েছে, ভাবলাম যে মা ওখানে অযত্নে থাকবে, তাই তোমাদের বাসায় নিয়ে এসেছি। তোমাদের এখানে খুব যত্নে থাকবে। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে মায়ের কাছে যাব, কদিন সময় কাটিয়ে আসবো। যাক ভালোই হয়েছে তুই মাকে নিয়ে এসেছিস। সাথী তুমি একটা কাজ করো, মায়ের রুমটা একটু ঠিকঠাক করো, যাও। আর ভাই তোরা ভিতরে আয়। না ভাইয়া, ভিতরে এখন আর যাবো না, লাবণ্য খুব অসুস্থ তো। আমার শাশুড়িকে ফোন দিয়েছে, উনি এখনো এসে পৌঁছায়নি, আমাকে আবার যেতে হবে। তোকে কত করে বলি, ওই বাসায় তোর থাকার কি দরকার? শুধু শুধু টাকা পয়সা অপচয় হচ্ছে। বরঞ্চ তুই তোর বউকে নিয়ে আমাদের বাসায় থাকতি, তাহলে তো কিছু টাকা সেভ করতে পারতি, আর সাথে মাও আমাদের সাথে থাকতো। তুই তো আমার কোনো কথাই শুনিস না, মাকে নিয়ে একদম পর হয়ে গেছিস। আসলে তেমন কিছু না, বিষয়টা হচ্ছে যে ওই বাসায় যেখানে থাকি ওখান থেকে আমার অফিসটা খুব কাছে হয় তো। আরে বোকা, তুই তো বিয়ে করেছিস, তোর এখন সঞ্চয় করা দরকার। ভবিষ্যতের চিন্তা করবি না? কদিন পরে বাচ্চা কাচ্চা হলে তাদের জন্য তো টাকা পয়সা জমাতে হবে। আর তুই চাকরি করিস, কয় টাকা বেতন পাস? সেই টাকা তো তোর বাসা ভাড়া দিতে দিতেই চলে যায়। সেটা অবশ্য ঠিক কথা বলেছ, আসলে সবকিছু তো একবারে হয়ে ওঠে না, আসতে দেরি হয়। ওই দেখো লাবণ্য মনে ফোন করেছে। ঠিক লাবণ্য ফোন করেছে। ভাবি ব্যাগটা ধরো তো। মা আমার তাহলে তাড়া আছে, তুমি যাও ভিতরের দিকে যাও। হ্যাঁ সাবধানে যাস। আচ্ছা। হ্যালো।
মা, এটা আপনার রুম। রুমের এই অবস্থা কেন বৌমা? শুনুন মা, আপনার ছেলের অত ভালো ইনকাম নেই যে আপনার জন্য বাসায় সোনার পালঙ্ক কিনে রাখবো। আমি তো সোনার পালঙ্কের কথা বলিনি বৌমা। আমি বলেছি আসবাবপত্র যেরকম দামেরই হোক না কেন, ঘরটা পরিষ্কার পরিপাটি রাখাটাই জরুরি, সেটাই বলছিলাম। মা, তোমার বৌমা পরিষ্কার করবে কি করে? সে তো সারাদিন টিকটক আর রিলস নিয়ে ব্যস্ত থাকে। মেঘ, আমার কিন্তু এসব ভালো লাগছে না। তুমি সবসময় তেয়াতারা কথা বলো। সরো তো। আচ্ছা মা, তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি বসো তো। এই দাঁড়া, লেখাপড়া বাদ দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? মা, আমার দাদি তো অনেকদিন পর আসছে, আমি দাদিকে দেখবো। ইস, ভালোবাসা উতলে উঠেছে তাই না? হ্যাঁ, দাদের জন্য ভালোবাসা উতলে উঠেছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। শোন, আমি যেন তোকে তোর দাদের রুমের আশেপাশে না দেখি, তোর দাদের আশেপাশে না দেখি। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস। যদি তোর দাদের আশেপাশে আমি তোকে দেখেছি, তাহলে যে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। বস এখানে। মা, শুনলাম তোমার ডায়াবেটিসটা নাকি বেড়ে গিয়েছে। হ্যাঁ রে বাবা, বয়স তো আর কম হলো না, দিন দিন তো মৃত্যুর দিকেই আগাচ্ছে, ডায়াবেটিস তো বাড়বেই। মা, এরকম অলক্ষণী কথা বলো না তো। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার চেয়ে তোমাকে বেশি হায়াত দেয়। আচ্ছা, তুমি রেস্ট করো, আমি তোমার বৌমাকে বলছি খাবার দিতে। ঠিক আছে বাবা। আরে দাদা ভাই, তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছো? হ্যাঁ, এদিকে আসো, আসো আমার কাছে। কেমন আছো দাদা ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জানো কি হয়েছে? আম্মু না তোমার কাছে আসতে দিচ্ছিল না, তাই লুকিয়ে এসেছি। লুকিয়ে এসেছো? খুব ভালো করেছো। আমি তোমার জন্য কি এনেছি জানো? এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা বল এনেছি। ওয়াও দাদু, থ্যাংক ইউ। আরে থামো, দেখো তোমার জন্য আরো কি এনেছি। এই দেখো, আমি অনেক দিন ধরে তোমার জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম তোমাকে দেব বলে। এই টাকা দিয়ে তোমার যখন যা খেতে ইচ্ছা করবে সেটা খাবে, ঠিক আছে? আর খবরদার, তোমার মা যেন না জানে। তোমার মা দেখলে আবার তোমাকেও বকবে, আমাকেও বকবে। যাও। বোমা, আমি তো আসলে রাতে ভাত খাই না, রুটি খাই। তোমাকে তো বলেছিলাম 2টা রুটি হলেই চলবে আমার। মা, আপনি কি জানেন না যে রুটি বানাতে কতটা কষ্ট হয়? তাছাড়া আমি কখনো রুটি বানাইনি। আমি রুটি বানিয়ে আপনাকে খাওয়াতে পারবো না। ভাত রান্না করছি, ভাত খাই। সাথী, তুমি মায়ের মুখে মুখে তর্ক করছো কেন? তুমি তো জানো মায়ের ডায়াবেটিস, আর মা যদি ভাত খায় তাহলে তো অসুস্থ হয়ে যাবে। কথা না বলে তাড়াতাড়ি যাও, 2টা রুটি বানিয়ে দাও। থাক থাক বাবা, শুধু শুধু অশান্তি করিস না, আমি ভাত দিয়ে চালিয়ে নিতে পারবো। দেখেছো, তোমার মা ঠিকই ভাত খেতে পারতো, শুধু শুধু তুমি না ন্যাকামি করতেছো। আচ্ছা বুঝলাম না, মা তো সবারই আছে, সবাই কি তোমার মতো এত ন্যাকামি করে? হ্যাঁ, মাকে একটু বেশি ভালোবাসো তাই না? মাকে যদি এতই ভালোবাসতে হয় তাহলে আমাকে কেন বিয়ে করে নিয়ে এসেছো? এত কথা বলতেছো কেন সাথী? যাও, রুটি বানাতে সময় লাগবে না, তুমি নিজের হাতে রুটি বানিয়ে নিয়ে আসো, যাও। শোনো, আমি কোনো রুটি বানাতে পারবো না। তোমার মাকে যদি রুটি বানিয়ে খাওয়াতে হয় তাহলে তুমি রুটি বানিয়ে খাও। আর তাছাড়া আমি এই বাসার কাজের লোক না যে আমি সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবো। তোমার মাকে তুমি বাদ বেড়ে খাও, আমি কাউকে বেড়ে বেড়ে খাওয়াতে পারবো না, বুঝেছো? মা, মা, তুমি সাথীর কথা কষ্ট পেও না মা। আসলে ও তো অল্প শিক্ষিত, তা আমি ওকে অনেক চেষ্টা করেছি শহরে এনে পড়াশোনা করিয়ে মানুষ করার জন্য,
কিন্তু পড়াশোনার প্রতি তেমন কোনো মনোযোগ নেই, সারাদিন টিকটক আর রিলস বানায়। আর মা, আমিও না ভুল করেছি, নিজের পছন্দে বিয়ে করেছি, তোমাদের অনুমতি নেইনি। তুমি প্লিজ মা আমাদের মাফ করে দিও। না না বাবা, আমি কিছু মনে করিনি। আর কয়েকটা দিনের ব্যাপার, আমি ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো। তুই এত চিন্তা করিস না বাবা, ভাত নে, আমি দিই নে। মা, আপনি কি করতেছেন? বৌমা, শীতের দিন তো আমি একটু গরম পানি করতেছিলাম। আপনি এর জন্য আপনি পানি গরম করতেছেন, তাও গোসল করার জন্য? আপনি জানেন ইন্ডাকশন চুলায় কারেন্ট বিল মাসে কত আসে? আপনি জানেন না। শুনুন, আমার বাসায় থাকলে এসব গরম পানি করে গোসল করা যাবে না। একটা কাজ করুন, ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসুন। মা, আমার শরীরটা তো ভালো না, এই ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমার শরীর খারাপ হয়ে যায় মা। আমি অল্প একটু পানি গরম দিলাম তো, একদমই অল্প। শুনুন মা, আমি এসব কথা শুনতেও চাই না, জানতেও চাই না। যেটা বলেছি সেটাই ফাইনাল। আপনি আমার রান্নাঘরটা ফাঁকা করে দিন, আমার খুব মাথাটা ব্যথা করছে। আমি এক কাপ চা বানিয়ে খাবো। যান, এখন এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার কারেন্ট বিল উঠিয়ে পানি গরম করবে, তাই না? মা, কে? আরে আমার দাদু ভাই আসছিস? তুই দাদুর কাছে আসছিস? হ্যাঁ দাদু ভাই, আমি আসছি। দাদু আস্তে কথা বলো, মা জেগে যাবে। মা একবার জেগে গেলে বকা দেওয়া শুরু করবে, এমনিতেই তো তোমার পর অনেক রাগ। ওরে বাবা, আমার দাদু ভাই কত বড় হয়ে গেছে, আমার দাদু ভাই কত কিছু বোঝে। কান্না করো না দাদু, আমি তোমার জন্য কাল ওষুধ কিনে নিয়ে আসবো। তুমি আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবা? তুমি টাকা পাবা কই দাদু? তুমি আমাকে যে তোমার জমানো টাকা দিয়েছিলে না চিপস কিনে খাওয়ার জন্য, এখনো খাইনি, ওটা দিয়েই তোমার ওষুধ কিনে আনবো। না না দাদু ভাই, ওই টাকাটা আমি তোমাকে দিয়েছি দাদু, তোমার খাবার জন্য। ওইটা দিয়ে আর কিচ্ছু করতে হবে না দাদু, ওইটা শুধু তোমার টাকা। দাদু বেশি কথা বলো না, নয় তোমার জ্বর আরো বেড়ে যাবে। তুমি ঘুমাও, কাল সকালে তোমার সাথে দেখা হবে। আচ্ছা দাদু ভাই, যাও দাদু, ঘুমাও। হে আল্লাহ, তুমি আমার দাদু ভাইটাকে সুস্থ রেখো। সে আমাকে নিয়ে কত চিন্তা করে, কত ভাবে। ওকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ, অনেক বড় করো আল্লাহ। এটা নিশ্চয়ই আমার দাদুর কাজ। আমার দাদু আমার জন্য নিয়ে আসছে, কত ভালোবাসে সে আমাকে। ওর মা, আমার বড় বৌমাটা যদি
আমাকে এরকম ভালোবাসতো, আমাকে নিয়ে এতটুকু চিন্তা করতো, তাহলে আমি সবাইকে একসাথে নিয়ে কত সুখে দিন কাটাতে পারতাম। মা, মা খাবার খেতে আসেন। বৌমা আবার ডাকছে এখন, যাই। বৌমা, আমি তো এখন খেতে পারবো না, আমার একদম ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে? আপনি বললেই হলো। এখন যদি আমি আপনাকে খাবার না দেই বা আপনি যদি খাবার না খেয়ে থাকেন, আপনার ছেলে এসে কিন্তু ঠিক দোষটা আমার গাড়ি দিবে। হ্যাঁ, কারণ আপনি শত হলেও তো তার আদরের মা। না না বৌমা, আমার পেটটা কেমন যেন ভরা ভরা লাগছে, আমি এখন খেতে পারবো না কিছু। আপনি তো সেই দুপুরবেলা খাবার খেয়েছেন, আর এখন তো রাত হয়ে এসেছে, এখনো আপনার ক্ষুধা লাগেনি। আমার তো মনে হয় আপনি কিছু একটা খেয়েছেন। এই, আপনি সত্যি করে বলুন তো, আপনি ফ্রিজ থেকে কি চুরি করে খেয়েছেন? হ্যাঁ, কি চুরি করে খেয়েছেন? বৌমা, মুখ সামলে কথা বলো। তুমি কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে কিচ্ছু শেখায়নি? বড়দের সাথে, মুরব্বীদের সাথে, বিশেষ করে নিজের শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এই ভদ্রতাটুকু তুমি শেখোনি? ছি 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 ছি, কোন বাড়ির মেয়ে তুমি? হ্যাঁ, কোন বাড়ির মেয়ে? আপনার মুখে তো খুব সুন্দর বুলি ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে কথা বলছেন, তাই না? সাথী, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে উচ্চ গলায় কথা বলছো? কেন বলতেছ? হ্যাঁ, তোমাকে এত বড় সাহস কে দিছে? আমার মাকে যদি এর একটা কথা বলো না, তাহলে কিন্তু তোমার খবর আছে। মেঘ, তুমি তোমার মায়ের জন্য আমার গায়ে হাত তুললে? শুধু হাত না, দরকার হলে আমি তোমাকে ঘর ধাক্কা দিয়ে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। ফার্দার আমি যদি দেখি আমার মায়ের সাথে উচ্চবাচ্য বেয়াদবি করে কথা বলেছো। মেঘ, তুই এটা কি করলি বাবা? হ্যাঁ, তুই এটা কি করলি? তোকে ছোটবেলা থেকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, বৌমা যাই করুক, তুই কেন বৌমার গায়ে হাত তুললি? এইভাবে বৌমার গায়ে হাত তুলে তুই তো আমাকে অপমান করলি, আমার শিক্ষাকে অপমান করলি। ছি ছি। শোন, আমি ভালো করে বলে যাচ্ছি, আমার মায়ের সাথে আর কোনোদিন যদি দেখি উচ্চবাচ্য করে কথা বলছিস, তাহলে তোর খবর আছে। আজ আমি গ্রামের মেয়ে বলে, অশিক্ষিত মেয়ে বলে, অসুন্দর মেয়ে বলে আমাকে সবাই এতগুলো কথা শোনাচ্ছে, আমাকে এত অপমান করছে, তাই না? এর ফলও ভালো হবে না। আমি সবাইকে দেখে নেব, একে একে দেখে নেব। বউ, এখনো কি তুমি আমার উপর মন খারাপ করে আছো, রাগ করেছো? আসলে আমার এভাবে তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, তুমি একটু মায়ের দিকে খেয়াল রেখো। দীপের বাসায় ছিল, এখন দীপের বউ অসুস্থ, মাকে এখানে দিয়ে গেছে 2-4 দিনের জন্য। আচ্ছা, তুমি একটা কাজ করো, এই যে আমি 2000 টাকা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে মায়ের একটু ওষুধপত্র আনিয়ে দিও, ঠিক আছে? তুমি তো জানোই একটা সন্তান বউয়ের কাছে কি চায়, যে তার মাকে যেন ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে। এছাড়া তো আর বেশি কিছু তোমার কাছে চাই না। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাদের 2 ভাইকে নিয়ে অনেক কষ্ট করেছে। আজকে মায়ের জন্যই আমরা এত বড় হয়েছি। আমার মা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে মানুষ করেছে। আর এই যে এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটা বাবা মায়ের নামে লিখে দিয়ে গেছে, আর সেই ফ্ল্যাটেই আমরা থাকছি। মা এই ফ্ল্যাটটা যে আমাদেরকে দিয়েছে, কোনোদিন সে তার অধিকার খাটায়নি। তুমি তার সাথে এত খারাপ ব্যবহার করো, তাও কখনো কিছু বলেনি। আর শোনো, আমি চাই তুমি মায়ের সাথে আর খারাপ ব্যবহার করো না, তার দেখাশোনা করো। এই, তুমি কি আমাকে জুতো মেরে গরুদন করছো? তোমরা আমাকে পেয়েছোটা কি? হ্যাঁ, তুমি, তোমার মা, তোমরা সবাই মিলে আমাকে যখন তখন যা খুশি তাই বলে অপমান করো। কেন আমাকে একা পেয়েছো তাই? শোনো, তোমার মা আমাকে অনেক অপমান করেছে, আমার পরিবার নিয়ে কথা বলেছে। তুমি সেটা প্রতিবাদ না করে, তোমার মাকে কিছু না বলে, তুমি আমার গালে উল্টো থাপ্পড় মেরেছো। সরি বউ, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এই আমি কানে ধরছি,
আর এমন করব না। দাদি, ও দাদি, উঠো, তোমার সাথে আমার একটা কথা আছে। আরে দাদা ভাই, এত সকাল সকাল কি ব্যাপার? কি বলতে আসছো এত সকালে? দাদি, তুমি কালকে রাত্রে আম্মুর সাথে ঝগড়া করে রাত্রের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য তোমার জন্য আমি নাস্তা এনে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে চুপচাপ করে এখানে বসো। তুমি আমার জন্য নাস্তা আনবে? তুমি টাকা পাবে কই? ওইসব আমার উপর ছেড়ে দাও, কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝে নিব। ওরে বাবা, এই দেখি একদম দাদার মতন হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমি তোমার দায়িত্ব নেওয়া শুরু করেছি, ঠিক আমার দাদার মতো। আমি তোমার দাদাকে দেখতে পাই না, এই জন্য তুমি আমাকে যতটুকু ভালোবাসা দাও ততটুকু হয়ে আমি খুশি। ওরে বাবা, দাদু ভাই, তুমি যে আমার লক্ষ্মী একটা দাদু ভাই। তুমি আমার 7 রাজার ধন মালিক। তোমাকে আমি সব সময় এরকম ভালোবাসবো দাদা ভাই। দাদি, তুমি টেনশন করো না, আমি বড় হয়ে তোমার দায়িত্ব নেব। আমি আর তুমি আলাদা একটা ফ্ল্যাটে থাকবো দুজনে। আমি আমার বাবার চেয়েও বড় একটা বিজনেস করব। আচ্ছা, আমি আমার মাকে দেখবো না। আমার মা যেমন তোমার সাথে খারাপ ব্যবহার করে, আমি আমার মাকে সেমন খারাপ ব্যবহার করব। আমি আমার বউকে বলবো কম করে ভাত রান্না করতে। আমি আর মাকে খেতে দিব না, কষ্ট করিয়ে রাখবো। না দাদা ভাই, এই কথা বলতে হয় না। তোমার মা তোমাকে কত কষ্ট করে পেটে রেখেছে, তারপরে তোমাকে বড় করেছে, কত আদর করে। সে আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তোমার সাথে তো খারাপ ব্যবহার করে না। এই জন্য কখনো মার সাথে খারাপ ব্যবহার করবে না তুমি দাদা ভাই। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এখানে বসো, আমি দোকান থেকে নাস্তা এনে দিচ্ছি। ঠিক আছে দাদু ভাই, আমি লক্ষ্মী হয়ে এখানে বসছি। আচ্ছা। এই, তুই এই ডর থেকে কি চুরি করছিস দেখি? কিছু না মা। একদম মিথ্যে কথা বলবি না, কষিয়ে না একটা থাপ্পড় দেবো। দেখি তুই কি চুরি করছিস দেখি। টাকা? রাফি, তুই চোর হলি কবে? এই, আমি কি তোকে এইসব শিক্ষা দিয়েছি না? ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি যে এই টাকা নিয়ে তুই কি করিস। এই টাকা নিয়ে তোর দাদির পেট ভরাস, তাই না? এই জন্যই তো আমি খেতে ডাকলে তোর দাদি ঢং করে বলে যে ক্ষুধা নেই। শোন, তোর মতো চোর ছেলে এই বাড়িতে আর একটা সেকেন্ডও থাকতে পারবে না। যা, এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যা। আর তোর দাদির ব্যবস্থা আমি করছি। 2 দিন পরে তোর বাবা কাজের জন্য টাকার বাইরে যাবে, তখন তোর দাদিকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। আমি বেঁচে থাকতে তুমি আমার দাদিকে কিচ্ছুই করতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে ঘর থেকে বের করে দেব, পরে রাস্তায় ভিক্ষা করতে থাকবা। ওরে বাপ রে বাপ, মুখে খুব কথা ফুটেছে তাই না? এই, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হ্যাঁ, তুই জানিস না? তোর এই কথা কিভাবে বন্ধ করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। আর তাছাড়া তুই তো আগে কখনো আমার সাথে এইভাবে কথা বলিসনি। এই কথা তোকে কে শিখিয়েছে? হ্যাঁ, ওই বুড়িটা শিখিয়েছে তাই না? ওই বুড়িটা শিখিয়েছে। আজকের পর থেকে তোর খাবার দাবার সম্পূর্ণ বন্ধ। আমি আর তোর জন্য রান্না করব না। আমিও দেখবো যে তোকে রান্না করে কে খাওয়ায়। আমি নিজে নিজে রান্না করতে পারি। আমি যদি রান্না না করতে পারি, আমার দাদি রান্না করে দিবে। আমার সাথে মুখে মুখে তর্ক তাই না? হ্যাঁ, দাদির জন্য আমার সাথে মুখে মুখে তর্ক। তোর দাদিকে আমি এক্ষুনি বাসা থেকে বের করে দেবো। আমিও দেখবো। চিন্তা করছো, 7 বছরের বাচ্চা, তার কিনা মুখে কথা ফুটেছে। আমার সাথে চ্যারাং চ্যারাং কথা? হ্যাঁ, আমার সাথে। এটার ব্যবস্থা আমি পরে করছি। আঙ্কেল, আমাকে কি বাকিতে খাবার দেওয়া যাবে?
আমার দাদির জন্য নিয়ে যাব। আমার দাদি কালকে থেকে না খেয়ে আছে। মা কাল থেকে দাদুকে কিছুই খেতে দেয় নাই। আরে তুমি মেঘ ভাইয়ের ছেলে না? তোমার মা তোমার দাদিকে খাবার দেয় না? তোমার মাকে দেখলে তো এমন মানুষ মনে হয় না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি খাবার নিয়ে যাও, আমি তোমার বাবার নামে লিখে রাখবো। এই বুড়িটাও যাচ্ছে না, আর কয়দিন যে থাকে কে জানে। যেভাবেই হোক এই বুড়িটাকে বাসা থেকে বের করতে হবে। এই বুড়িটা গেলেই আমি বাঁচি। আরে আমি তো হলুদের গুঁড়া নিয়ে আসতেই ভুলে গেছি। যাই হোক, সামনে যেতে একটা দোকান আছে, এই দোকান থেকে নিয়ে যাই। ভাইয়া, এক প্যাকেট হলুদের গুঁড়ো দেওয়া যাবে? আরে ভাবি, আপনাকে তো দেখাই যায় না। আরে দেখবেন কিভাবে ভাই, আমার মাথার উপরে তো একটা বোঝা এসে হাজির হয়েছে। কে আসছে ভাবি বলুন তো? আর বললেন না ভাইয়া, আমার শাশুড়ি এসে আমার বাসাতে হাজির হয়েছে। এখন যে আমি কি একটা চাপে আছি এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কি আর করবেন ভাবি, একটু সহ্য করেন। আপনার ছেলে আসছিল, মেঘ ভাইয়ের নাম করে বাকি নিয়ে গেছে। কি হারামজাদার এত বড় সাহস, ও এখান থেকে বাকিতে খাবার নিচ্ছে। ঠিক আছে, আমিও দেখি ও এই খাবারগুলো নিয়ে কি করে কাকে খাওয়াচ্ছে। ওকে আজকে একটা মজা দেখাতে হবে। সারপ্রাইজ ভাবি। হঠাৎ তুমি আমার বাসায় কেন এসেছো? শুনলাম তুমি নাকি মায়ের সাথে খারাপ আচরণ করছো, তাই তোমাকে উপযুক্ত শাস্তি দিতে আসলাম। আমাকে শাস্তি দিতে এসেছো, তাও কিনা আমার বাসায়? আচ্ছা, তোমাকে এই খবর কে দিয়েছে? আমার গুণধর স্বামী। এখন তো দেখছি আমার গুণধর স্বামীর আমার থেকে তোমার প্রতি দরদ বেশি। সেটা তুমি আস্তে আস্তে টের পাবে তোমার স্বামীর কার প্রতি দরদ বেশি। তোমার তো সাহস কম নয়, তুমি আমার বয়সে এবং সম্পর্কে ছোট হয়ে আমার সাথে বেয়াদবি করছো, আমার মুখে মুখে তর্ক করছো। এত সাহস তুমি কোথায় পেয়েছো? তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি ভাবি। ও আচ্ছা, এজন্যই তো বলি যে কেউ যদি সাহস না দেয় তাহলে কি তার বউ এত বড় বড় কথা বলতে পারে? তো দীপ, তোমার বউ আমাকে কি শাস্তি দিবে? ভাবি, তুমি আমার সম্পর্কের দিক থেকে বড়, ভাবি সম্পর্ক লাগো, তাই তোমাকে বলছি যে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার মা মানে তো তোমার মা, তাই না? মা তো কয়েকদিনের জন্য তোমাদের এখানে বেড়াতে এসছে, কয়েকদিন পরে তো মা তোমাদের এখান থেকে চলে যাবে। এই কয়েকদিন অন্তত ভালো ব্যবহারটা করো। তোমার মা আমার মা হয় কিভাবে? পর কি কখনো আপন হয়? হ্যাঁ হয়, মা তো আমাকে বাড়ির ছোট ছেলের বউ হিসেবে অনেক ভালোবাসে। তোমাকে তো ভালোবাসবেই। আমি হয়েছি গ্রামের অশিক্ষিত মেয়ে, এজন্য আমাকে সহ্য করতে পারে না, আমাকে প্রথম থেকেই অপমান করে কথা বলে। আর তুমি হলে বাড়ির ডিগ্রিধারী সুন্দরী বউ, শিক্ষিত। কি হয়েছে এখানে? আরে মেয়ে, তুমি, তোমার তো অফিসের কাছে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, আরো 2 দিন পরে আসার কথা ছিল। আরে হয়েছে কি, ওই যে বস অসুস্থ, এই জন্য যাওয়া হয়নি। চলো রুমে চলো, আজকে তোমার বিচার হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি বিচার করো। চলো বাইরে চলো। হ্যাঁ চলো। দেখো দেখো, তোমার কুলঙ্গার ছেলের অবস্থা দেখো। সে এমন ভাবে বসে আছে, মনে হয় সে কোনো অন্যায় করেনি, সে ভদ্র ছেলের মতো বসে বসে বই পড়তেছে। কেন, আমার ছেলে আবার কি করলো? তোমার ছেলে জিসান ভাইয়ের দোকান থেকে বাকি সদাইপত্র এনে তোমার মাকে খাইয়েছে। আমি বাসায় আসার আগেই তার কাজ শেষ। সে এখন এমন ভাবে বসে আছে, সে কোনো অন্যায় করেনি। বাহ, আমার ছেলে তো ভালো কাজ করেছে, সে তো কোনো অন্যায় করেনি। পৃথিবীর সব নাতিরাই তার দাদির জন্য এটা করবে, কারণ রক্তের একটা টান আছে। আর তুমি তো আমার মাকে ঠিকভাবে খেতেই দাও না, আমার মায়ের সাথে সবসময় অন্যায় করো। শোনো, তুমি তো মনে হয় সাপের পা দেখেছো, এজন্য তোমাকে যত বুঝাই কোনো কিছুতেই কাজ হয় না। আমি তোমার মাকে দেখতে পারি না, নাকি তোমার মা আমাকে দেখতে পারে না? তোমার মা সবসময় আমার সাথে খারাপ আচরণ করে, সে কি কখনো আমার সাথে ভালো আচরণ করে যে আমি তার সাথে ভালো আচরণ করবো? শোনো, উল্টাপাল্টা কথা বলবো না। আমার মা তোমার সাথে খারাপ আচরণ করে না, যদি খারাপ আচরণ করেও থাকে সেটা তোমার জন্য, বুঝতে পেরেছো? বাবা, মা এত পচা কেন? দাদিকে কিছু খেতে দেয় না, আমিও বড় হয়ে মাকে কিছু খেতে দিব না। দেখেছিস হারামজাদি, তুই যেমন করবি তোর ছেলেও তোর সাথে সেরকমই করবে। রেভেন্স অফ দ্য নেচার, বুঝতে পেরেছিস? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই আজকে সবার সাথে যা করবি, প্রকৃতিও তোর সাথে সেই একই কাজ করবে, বুঝতে পেরেছিস? আমাকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে তোমার ভাবতে হবে না। ওকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে।
হারামজাদি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বাবা, মা যখন দাদিকে কিছু খেতে দেয় না ওই সময় আমার খুব কষ্ট হয়, আমি কি করব? বাবা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে, তুই ন্যায় অন্যায় বুঝে গিয়েছিস। আচ্ছা শোন বাবা, আমি তোকে এই যে 2000 টাকা দিচ্ছি, আমি যখন থাকবো না, তোর মা যখন তোর দাদিকে কম খাবার দিবে, তুই এটা দিয়ে দাদিকে ভালো ভালো খাবার কিনে দিবি, ওষুধ কিনে দিবি, ঠিক আছে? নে বাবা। বাবা শোনো, কালকে তুমি দাদির জন্য ওষুধ কিনতে দিয়েছিলে না যে টাকা, সেই টাকা আম্মু ওষুধ না কিনে নানুকে দিচ্ছে শপিং করার জন্য। ঠিক আছে বাবা, এটা নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর পড়াশোনা মন দিয়ে কর, আমি তোর দাদির ওষুধপত্র কিনে দিচ্ছি, থাক তাহলে। আচ্ছা। মা, এই যে তোমার জন্য আমি মেডিসিন নিয়ে এসেছি, তুমি কিছু খেয়ে মেডিসিনটা খেয়ে নাও। বাবা, এসব আবার আনতে গেলি কেন? বৌমা দেখলে আবার তোর সাথে রাগারাগি করবে। দেখো মা, ও দেখুক বা না দেখুক তাতে আমার কিছু আসে যায় না, ওকে আমি খারাপ ভালো দুইভাবেই বোঝানোর চেষ্টা করেছি, ও কোনোভাবেই বুঝতেছে না, কিন্তু আমার এখন টেনশন হচ্ছে মা, ও কি কোনোদিন ভালো হবে? এখন বয়স অল্প তো, বয়স বাড়লেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, তোর কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। বল, কথা রাখবি? কি বলো মা? তুই কখনো বৌমার গায়ে হাত তুলবি না। বৌমা যত রাগই করুক কিংবা যত যন্ত্রণা দিক, বউকে তোর বেশি বিষাক্ত মনে হলে তুই নিচে চলে যাবি, নিচে গিয়ে এক কাপ চা খেয়ে মাথা ঠান্ডা করবি, তারপর আবার বাসায় আসবি। তোর বউ হচ্ছে একজন নারী, নারী হচ্ছে ফুলের মতো, তার গায়ে হাত তুলতে হয় না বাবা। মা, সাথী তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, তারপরে তুমি ওকে ফুল বলতেছো? আসলে মায়েরা এমনই হয়, সন্তানেরা যতই মায়ের সাথে খারাপ ব্যবহার করুক, মা সবসময় হাসি দিয়ে অ্যাভয়েড করে। মা, তারপরে তুমি একটু কঠিন হও। না রে বাবা, মাদের কি কঠিন হলে চলে? মারা হচ্ছে মোমের মতো, সে সবাইকে আলো দিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। ত্যাগ মানেই তো মা। আমার না খুব খারাপ লাগে, এই যে দীপ আর দীপের বউ আমাদের বাসায় এসেছে, ওরা তো আমাদের মেহমান, ওদের সাথেও কত খারাপ ব্যবহার করে দেখো মা, এতে আমার আত্মসম্মান বোধ কিছু থাকে? সম্মানের কথা আপনাকে চিন্তা করতে হবে না ভাইজান, আপনি যেহেতু এত কিছু করেও সার্থক হতে পারেননি, তখন সবকিছু আমার উপর ছেড়ে দিন, আমি পারবো। ছোট বউ, তুমি কি ওকে উচিত শিক্ষা দিতে পারবে? হ্যাঁ ভাইজান, আমি পারবো, আপনারা কোনো চিন্তা করবেন না। মা, তুমি তাহলে ওষুধগুলো খেয়ে নাও, আমি একটু রেস্ট করি। ঠিক আছে বাবা, যা রেস্ট কর। কি ব্যাপার লাবণ্য, তুমি আমাকে একা একা ছাদে ডাকলে যে? ভাইজান, আপনি আমাকে 5000 টাকা ধার দিবেন, আমি একটু পরে আপনাকে দিয়ে দিব। সে না হয় তোমাকে আমি 5000 টাকা দিচ্ছি, কিন্তু তুমি কেন 5000 টাকা নিয়ে আবার দিয়ে দিবে? আমি জানি ভাইজান, ভাবি খুব চালাক, আর ভাবিকে সাইজ করার জন্য আমি মাঠে নেমেছি, যা কিছু করতে হয় আমি করব, আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে নাও 5000 টাকা, কিন্তু লাবণ্য খুব সাবধান, সাথে কিন্তু তোমার চেয়ে অনেক বেশি চালাক, তুমি যদি ডালে ডালে চলো, ও কিন্তু চলে পাতায় পাতায়, আর কোনোভাবেই যেন ও জানতে না পারে আমি তোমাকে টাকা দিয়েছি। ভাবি খুব চালাক সেটা আমিও জানি, তবে আমিও ভাবিকে সাইজ করে ছাড়বো, আপনি শুধু আমাকে একটু সাপোর্ট করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একা একা যাও, আমি একটু পরে আসতেছি। বুঝলাম না কি করতে চাও? ভাবি, 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 কি হয়েছে? ঘোড়ার মতো এত চিৎকার করছো কেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা একটা ভদ্রলোকের বাসা। এটা যে ভদ্রলোকের বাড়ি সেটা আমিও জানি ভাবি। শোনো, এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? শোনো ভাবি, তুমি যদি এই কাপড়গুলো আমাকে 1 ঘন্টার মধ্যে ধুয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে 5000 টাকা দিব। তুমি কি বলছো এসব? এই ঠান্ডার ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে এতগুলো কাপড় ধুবো? আমার যদি জ্বর চলে আসে তখন কি দেখবে? হ্যাঁ, জ্বর চলে আসলে তুমি একটা নাপা খেয়ে নিবে, ব্যাস ভালো হয়ে যাবে। বাসায় তো ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন থাকতে আমার কেন কাপড় ধুতে হবে?
তাও আবার ঠান্ডা পানি দিয়ে। আরে ভাবি, এই জন্যই তো তোমাকে আমি 5,000 টাকা দিচ্ছি। এত শীতের ভিতরে তুমি টাকা নিয়ে বসে আছো আমাকে দিয়ে কাপড় ধোয়াবে বলে, তাও আবার ঠান্ডা পানি দিয়ে। সত্যি করে বলো তো তোমার মতলবটা কি? তাছাড়া তোমার হাজবেন্ডের ইনকাম তো খুবই কম, এই 5,000 টাকা তোমার কাছে অনেক মূল্যবান। ভাবি, তুমি হয়তো জানো না, তোমার দেবরের বেতন বেড়ে গেছে। ওর তো এখন মান্থলি 1 লাখ টাকা বেতন আসতেছে। আর যার হাজবেন্ড 1 লাখ টাকা ইনকাম করে তার কাছে তো 5,000 টাকা কোনো ব্যাপারই না। তোমার স্বামীর ইনকাম এখন মাসে 1 লাখ টাকা? কই, এর আগে তো কখনো বলনি। যেহেতু তোমার হাজবেন্ড এখন মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আমি সামান্য 5,000 টাকা কেন এই কাপড় ধুতে যাব? আমার 10,000 টাকা লাগবে। মানে হচ্ছে মোট 10,000 টাকা দিতে হবে তোমাকে? হ্যাঁ, 10,000। আচ্ছা ভাবি, ঠিক আছে, তুমি থাকো, আমি টাকা নিয়ে আসছি। এই যে ভাবি, নাও, এখানে পুরো 10,000 টাকা আছে। যাও, এবার কাপড়গুলো ধুয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ভাগ্যেশ ভাইজান আরো 5,000 টাকা দিল, না হলে তো আমার প্ল্যানটা আজকে সাকসেসই হতো না। লাবণ্য, ভাবির শরীরটা খুব খারাপ, গায়ে প্রচন্ড জ্বর। তুমি একটা কাজ করো, ভাবির জন্য স্যুপ রান্না করে নিয়ে যাও। ভাবির এই মুহূর্তে সেবা দরকার, যাও সেবা করো। ইস, আমার বয়ে গেছে তার সেবা করতে। এই, তুমি জানো না বড় ভাবি মায়ের সাথে কেমন আচরণ করেছিল? সবই ঠিক আছে, সবই জানি, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? আচ্ছা, বড় ভাবি যেটা করেছে তোমার তো সেটা করতে হবে, তার কোনো কথা নেই। যাও, তুমি তোমার দায়িত্বটা পালন করো। তুমি চুপ করো। তুমি জানো ভাবি যাতে আরো অসুস্থ হয় সেজন্য আমি 10,000 টাকা খরচ করেছি। কি কি বলো তুমি এগুলা? এতদিন জানতাম যে ভাবির মাথায় কুবুদ্ধিতে ভরপুর, আর এখন দেখছি যে আমার বউয়ের মাথায় কুবুদ্ধি। এত কুবুদ্ধি তুমি কিভাবে, কি আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো, না জেনে না শুনে অযথা আমার সাথে তর্ক করো না, আর আমাকে মিথ্যা অপবাদ দিও না। তুমি তুমি বুঝতে পারছো কি করছো? আচ্ছা, তুমি কি ওই মেতিম ছেলেটার মারা করবে নাকি? আমি যা করেছি সব বড় ভাইয়ের সাপোর্টেই করেছি, আর বড় ভাই আমার সাথেই আছে। এই নাও ভাবি, তোমার খাবার। লাবণ্য, তুমি রান্না করেছো আমার জন্য, আমি শুনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু খাবারের দিকে তাকিয়ে আমার মাথাটা ঘুরে গেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে রান্না করেছো, আমাকে বোন মনে করে রান্না করেছো, কিন্তু খাবার দেখে তো সেটা মনে হচ্ছে না। খাবার দেখে মনে হচ্ছে তুমি আমাকে খাবার ভিক্ষা দিচ্ছ। সামান্য অল্প কয়টা ভাত, একটা মরিচ আর সামান্য একটু ডাল, তুমি আমার সংসার থেকে আমার সাথে এমন আচরণ করে আমাকে কি বুঝাচ্ছ? সামান্য একটু ভাত কম করে এনেছি দেখে তুমি এমন আচরণ করছো? মাথা ঘুরে যাচ্ছে তোমার? আর তুমি যখন মাকে অসুস্থ অবস্থায় না খেয়ে রেখেছিলে তখন মায়ের কেমন লেগেছিল? মা তো অনেক কষ্ট পেয়েছিল। তোমার তো দেখছি শাশুড়ির জন্য খুবই দরদ, খুবই মায়া। এত মায়া কোথায় রাখো? তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? যে তুমি তোমার শাশুড়ির জন্য যতটা ভালোবাসা দেখাচ্ছ, যতটা দরদ দেখাচ্ছ, এতটা দরদ মনে হয় তোমার গর্ভধারিণী মায়ের জন্য তুমি দেখাও না। এই যে তোমার জ্বর, নিজে রান্না করে খেতে পারছো না, খাবার কম কম দিচ্ছি, আবার তোমার নিজের ছেলে রাফি সেও তোমার কাছে আসতেছে না, এগুলোর জন্য কি তোমার খারাপ লাগছে না ভাবি? তোমার কি একটু শিক্ষা হচ্ছে না? হো আচ্ছা আচ্ছা, তার মানে তুমি প্ল্যান করে আমার সাথে এই কাজটা করেছো, তাই না? তুমি ইচ্ছা করে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয়ালে, তাই না? একটা ব্যাপার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, ওই দিন মাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছি বলে তুমি আজকে আমার সাথে এই কাজটা করলে, তাই না? হ্যাঁ, তারপর মায়ের জ্বর এসেছিল, ঠিক মতো খাবার খেতে দেওনি,
ঔষধও দেওনি মাকে। তোমার বিবেকবোধ আর মনুষ্যত্ব বোধ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাবি। তোমার ওইটুকু ছেলে রাফি, সে মাকে ওষুধ কিনে এনে খাওয়াইছে, আর তুমি একটাবার মাকে দেখতেও যাওনি। তোমার না ভাবি লজ্জা হওয়া উচিত। আচ্ছা, তোমার নিজের মা যদি এমন হতো, তুমি কি তার সাথে এমন করতে পারতে? শোনো, তুমি টাকার লোভ দেখিয়ে আমাকে অসুস্থ বানিয়েছো। আগে তো এটার বিচার হোক, পরেরটা পরে দেখা যাবে। দীপ, মেয়ে, কোথায় তোমরা? কি হয়েছে বলো। আচ্ছা মেঘ, তোমার চোখে মানে তোমাদের সবার চোখে আমি ডাইনি, আমি কাল নাগিনি, তাই না? কিন্তু এখানে আমার থেকেও বিষাক্ত একজন, ভয়ঙ্কর একজন যে আছে সেটা কি তোমরা জানো? না জানলে তাকিয়ে দেখো তোমার ছোট ভাইয়ের বউয়ের দিকে, যার বিষাক্ত ছোবলে আমি মরে যাচ্ছি। তোমাদের বলে কি লাভ? তোমরা তো এটা বুঝবে না, তোমাদের চোখে তো এটা পড়বে না। তোমাদের চোখে শুধুমাত্র আমি একাই খারাপ, আর পৃথিবীর সবাই ভালো। হয়েছে, এত ঢং করতে হবে না, বুঝতে পেরেছো? লাবণ্যকে 10,000 টাকা আমিই দিয়েছি, নাহলে এই 10,000 টাকা ও পাবে কোথায়? আর ওই যে টিপের প্রমোশনের কথা বলেছে, এটা মিথ্যা বলেছে। শোনো, তোমার তো আসলে কোনো কিছুতেই কোনো কিছু হয় না। কুকুরের লেজ কখনো ঘি মাখলেও সোজা হয় না, বুঝতে পেরেছো? তোমাকে কোনো কিছু বুঝিয়ে টুঝিয়ে কোনো লাভ হবে না। তোমাকে এত করে বুঝিয়েছি, তোমার কোনো শিক্ষাই হলো না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো। ভাবি, তুমি যেটা করছো সেটা কিন্তু রীতিমতো অন্যায়। এখনো সময় আছে, ভালো হয়ে যাও তুমি। হয়েছে দীপ, এত কথা বলতে হবে না। তোমার বউ কিসের লোভে কি কাজ করছে আমি কিছু বুঝতে পারছি না। তোমার বউ তোমার মায়ের কেন সেবা যত্ন করে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, শুধুমাত্র এই বাড়িটার কারণে। কারণ এই বাড়িটা তো তোমার মায়ের নামে, যাতে করে এই বাড়িটা তোমার বউয়ের নামে লিখে দিতে পারে, সেই জন্য শুধু ভালোবাসার নাটক করছে। ভাবি, আমি কিন্তু আমার বউকে খুব ভালো করে চিনি। ওর যাই হোক না কেন, তোমার মতো স্বার্থলোভী নয় কিন্তু। এবার একটু বউয়ের নামে জাহির করা বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করলাম। বউয়ের নামে জাহির করাটা বন্ধ করলাম। ভালো লাগে না এই সমস্ত। শোনো ভাবি, এখনো সময় আছে, নিজেকে বদলাও। না বদলালে কি করবে শুনি? তুমি ভুলে যেও না, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। তা তো জানি আমি তোমার থেকে ছোট। জানো সেটা তো ভালো কথা, তবে তোমরা আমার সংসারে কেন পড়ে আছো? হ্যাঁ, তোমরা কেন শুধু শুধু আমার সংসারে থেকে আমার অন্ন নষ্ট করছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা মাকে নিয়ে কবে যাবে এই বাসা থেকে? শোনো ভাবি, রিজিকের মালিক না ওই উপরওয়ালা। আমরা এখানে আসার পর তোমাদের সাথে আমাদের রিজিকটা অ্যাড হয়ে গেছে। আর তুমি যে বললে না মাকে নিয়ে কবে যাব, আমরা না আর যাবো না। আমরা এখানে একেবারে থাকতে এসেছি। আমরা যে ভাড়া বাসাটায় থাকতাম ওখানে ভাড়া দিতে হিমশিম খেয়ে যাই, তাই ঠিক করেছি আমরা এখন থেকে এ বাড়িতেই থাকবো তোমাদের সাথে। কি কি বললো তুমি? হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। থাকো থাকো, তুমি তোমার মা ভাইয়ের বউকে নিয়ে। আমি আমার ছেলেকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি আর কখনো আমার ছেলের মুখ পর্যন্ত দেখতে পাবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আমার ছেলে যদি তোমার সাথে যেতে চায় নিয়ে যাও, আমার কোনো প্রবলেম নাই। যাবে না মানে? রাফি বাবা, তুমি যাবে না আমার সাথে? তুমি যাবে না তোমার মায়ের সাথে? তোমার মতো পচা মার সাথে আমি কোনো জায়গায় যাব না। তুমি ভালো না। তুমি চলে যাওয়ার পরে বাবাকে একটা বিয়ে দেব, নতুন একটা মা আনবো। সেটা আর করতে হবে না বাবা, আমি তোমার চাচি আম্মা আছি না, আমি তোমাকে দেখে রাখবো। ও আচ্ছা, তার মানে এটাই হলো তোমাদের পরিকল্পনা, তাই না? তোমরা সবাই মিলে আমাকে নিয়ে প্ল্যান করছো, আমাকে প্ল্যান করে বাসা থেকে বের করে দিবে, তারপর এই ডাইনি মেয়েটা আমার সংসারে বসবে, তাই না? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, নিজের হাজবেন্ডকে রেখে আমার হাজবেন্ডের সাথে নোংরামি করতে এসেছো, তাই না? শান্তি, উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? কারণ যদি তুই যা, আমার বাসা থেকে বের হয়ে যা। হ্যাঁ, আমি অবশ্যই চলে যাব। তুমি বললেও যাবো, তুমি না বললেও যাবো। তোমার মতো একজন মানুষের সাথে না আমি সংসার করতে চাই না, যে কিনা বাহিরের একটা মেয়ের জন্য নিজের বউয়ের গায়ে হাত তুলতে পারে। তার সাথে আমি কিসের সংসার করবো? হ্যাঁ, কিসের সংসার করবো? তুমি থাকো তোমার মা ভাইয়ের বউকে নিয়ে। আরে যাই, আমিও দেখবো মা ছাড়া তোকে এই বাড়িতে কে কত আদর করে। হ্যাঁ, মাকে ছাড়া কত দেখবো। আরে ভাবি, আরে ভাইয়া, ভাবিকে থামাও। সে কোথায় যাচ্ছে এখন? আচ্ছা এখন কি বাবার বাড়িতে যেতে পারে বলো? আরে এখন কোথায় না যাবে? ঢাকা শহরে শিয়াল কুকুরে নজর পড়বে, কেন বুঝতে পারছো না? আটকেও না। আরে তুই চুপ থাক, ওকে যেতে দে তো। তুমি ভাবিকে নিয়ে টেনশন করো না, দেখবা ভাবি একাই চলে আসবে। আরে বাবা, এত রাতে যে বাবার বাড়িতে যাবে এটা নিয়ে তো টেনশন হচ্ছে আমার। চাচ্চু, তুমি টেনশন
টেনশন করো না, তুমি হাতের ঘড়ি গুনতে থাকো, আধা ঘন্টার ভিতর দেখবা যে আম্মু চলে আসছে। তুই তোর ভাবিকে ভালো করে না চিনলেও তোর ভাতিজা কিন্তু তার মাকে ভালো করেই চেনে। আচ্ছা বাদ দে এসব। লাবণ্য, তুমি একটা কাজ করো, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। আর দীপ, দেখবি চা খেতে খেতে তোর ভাবি চলে এসেছে। বস। মাকে একটা কল দে। হ্যালো মা। কিরে মা, এত রাতে কল দিলি যে? মা, মেঘ আমার গায়ে প্রায় সময় হাত তুলে, আজকেও আমার গায়ে হাত তুলেছে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ওদের বাসার সবাই আমার উপর অনেক অত্যাচার করে, আমাকে অনেক কথা শোনায়, অনেক অপমান করে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তায় আছি, আমি বাসায় আসতেছি। হায় আল্লাহ, কি করেছিস তুই এটা? তুই একটা মেয়ে মানুষ, এভাবে রাত বিরাতে রাস্তা বেরিয়ে পড়েছিস? তুই জানিস না আজকালকার দিন ভালো না? বরিশালে আসতে হলে তো তোর লঞ্চে উঠতে হবে। তুই কি পাগল নাকি? তোকে কত করে বুঝিয়েছি যে রাগ আর জেদটাকে কমাবি। শ্বশুর বাড়িতে শুধুমাত্র তোর শাশুড়ি বেঁচে আছে, মাঝে মাঝে তোর কাছে তাকে নিয়ে এসে সেবা করবি। যা মা, বাড়ি ফিরে যা। মেয়েদের বিয়ের পরে পরের বাড়ি হয় নিজের বাড়ি। ওই লাবণ্য, দেখেছো? তোমাকে বলেছিলাম না চা খেতে খেতে তোমার ভাবি চলে আসবে। আচ্ছা শোনো, তুমি দরজাটা খুলে দিয়ে আসো, কিন্তু তোমার ভাবিকে এখন কিছু বলো না, মাথাটা এমনি গরম আছে। যাও। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, দরজাটা খুলে দিয়ে আসছি। বৌমা, একটু পানি দাও বৌমা, আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। বৌমা, বৌমা আমাকে একটু পানি দাও, আমি আর পারছি না, আমি আর পারছি না বৌমা, আমাকে একটু পানি দাও। পানি তো আমি আপনাকে অবশ্যই দেব, তার আগে আপনার একটা কাজ করতে হবে। এই দলিলে সাইন করে দিতে হবে। নিন, আগে সাইনটা করুন, পরে আপনি পানি খাবেন। আমি সব করবো, আমি সব করবো, আমাকে একটু পানি দাও, আমার গলাটা শুকিয়ে গেছে মা। বৌমা ধরুন ধরুন ধরুন। বৌমা, বৌমা আমাকে পানিটা দাও। পানি পানি আপনি তখনই পাবেন যখন আপনি এই পেপারসে সাইন করবেন। আমাকে একটু পানি দাও আগে। আরে এটা কি হলো? আমার স্বপ্ন পূরণের আগে বুড়িটা মরে গেল। এই বুড়ি, এই তুই মরতে একটু পরে মরতে পারতি না? হ্যাঁ, আমার স্বপ্নটা পূরণ হওয়ার পরে মরতি, আগে আমি দলিলের সাইন দিতাম, পরে মরতি। বৌমা এসেছো? এসো। আমি আমার সম্পত্তি আমার নাতির নামে লিখে দিয়েছি। আসলে শুরুতে দীপ আর দীপের বউকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো নিঃসন্তান, আর শুনেছি ওদের কোনো সন্তান হবে না কখনো। তাই ওরা নিজের থেকেই আমাকে বলল সম্পত্তি দিয়ে ওরা কি করবে। আমি ভাবলাম তাহলে তো আমার নাতি আছেই, তাকেই আমি সবকিছু লিখে দিব। সে তো আমার দায়িত্ব নিয়েছে, সে বলেছে এরপর থেকে সে সব দায়িত্ব নিবে আমার। বৌমা, এটা নাও, এটা খুব যত্ন করে রাখবে, এটা তোমার আর আমার নাতির ভবিষ্যৎ। রাখো।
মা আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা। আমি কিছুদিনের জন্য আমার পারিবারিক শিক্ষা আমি ভুলে গেছিলাম, কোনটা ব্যস্ত আর কোনটা দোজক আমি বুঝতে পারিনি মা। আমি আপনাকে আপন করে নিতে পারিনি, আমি আপনাকে সবসময় ভয় ভাবতাম, সবসময় শাশুড়ি মনে করতাম, কখনো আমার মা মনে করতে পারেনি। আপনার সাথে এত অন্যায় করার পরেও আপনি আপনার এই সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে রেখে দিয়েছেন মা। ওঠো মা। আমাকে ক্ষমা করে দিন মা। আরে ওঠো না, ওঠো মা। আরে পাগল, মার কাছে সব সন্তান সমান। তুমি তো আমার সন্তানই, তাই না? তোমাকে বলেছিলাম না মায়ের মন অনেক ভালো। মা এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। অবশ্যই, আমরা এখন থেকে সবাই মিলেমিশে থাকবো, একসাথে থাকবো। তুমি সেই ভালো হলে, কিন্তু শেষ পর্যন্ত। যাক, একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে যে পরিশেষে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারলাম। আচ্ছা, এই আনন্দ মুহূর্তটা আমি একটা সেলফি তুলে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো মা, এদিকে